নমস্কার। আজকে আমাদের হেঁসেলের একান্ত নিরীহ নিরামিষ খাদ্যগুলো কেমন করে অস্পৃশ্য হয়েছিল বছরের পর বছর, সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। বিষয়টা এই ধরনের বিষয় আগেও আলোচনা করেছি, কিন্তু যতই আলোচনা করি আমি দেখছি যে এই ধরনের এত ফল ফসলের ওপরে স্পর্শ দোষ বা খেলে জাত যাবে এই ধরনের মানসিকতা তৈরি করা হয়েছে না, এটা ভাবাই যায় না, ভাবতে অবাক লাগে যে কি এটা তো অতিরিক্ত প্রিয় জিনিস আমাদের, আমরা খাই, এটাকে আগে এরকম করা হতো, কিন্তু কেনটা খুঁজছি। যেমন ধরুন, একটা অতি নিরীহ এবং শরীরের পক্ষে ভীষণ উপকারী একটি ফসল হলো গাজর। স্যালাডে গাজর ব্যবহার করা হয় আন্তর্জাতিকভাবে, সবাই স্যালাডে গাজরটা খায়। এবং গাজর যারা খুব এত 800 টাকা কিলো দিয়ে মাংস কিনে খেতে পারছে না, বা মাছ সম্ভব হচ্ছে না প্রতিদিন খাওয়া, এই গাজর জাতীয় সবজি এখন তো সারা বছরই পাওয়া যায়। এই গাজর জাতীয় সবজি তাদের স্বাস্থ্যের উন্নতি করে, শরীরের ক্ষতি তো করেই না, উপরন্তু ভালো করে। অর্থাৎ দেখুন গাজরের কি বদনাম। গরুর পুরাণ, পদ্মপুরাণ, মনুস্মৃতি এবং বিশেষ করে বৈষ্ণব মতে, বৈষ্ণবের অসম্ভব গোঁড়া, বৈষ্ণব মতে গাজরকে মাংসের মতো অপবিত্র বলা হয়েছে। মানুষের কোনো খাদ্য নিয়ে কোনো মানুষের অপবিত্র বলার অধিকার নেই। যে যার রুচি অনুযায়ী খাদ্য গ্রহণ করে। কোনো খাদ্যকে অপবিত্র বলা, যারা বলছেন তাদের মনের অপবিত্রতাকে চিহ্নিত করে, অপবিত্র বলার কোনো অধিকার নেই। আর মূলো বেচারা চচ্চড়িতে দিলে ভালো লাগে খেতে, ডালে দিলে ভালো লাগে শীতকালের মূলো বেচারা মাটির নিচে জন্মায়, তাই অমেধ্য বা অপবিত্র। আচ্ছা, মাটির নিচে তো আদাও জন্মায়, রাঙালুও জন্মায়, জানি না অবশ্য, শুনতে পরে এখন তো খোঁজ নেওয়া শুরু করেছি বিষয়গুলো নিয়ে, পরে হয়তো দেখবো এই রাঙালু একটা বিভৎস অপবিত্র কিছু, জানি না এখন। আচ্ছা, মাটির নিচে জন্মায় না। গাজরের রঙটাই কি দায়ী? এই রঙটা লালচে বলেই কি গাজরকে এত হেনস্থা করা হলো, জানি না। গাজর, এই যে কমলা রঙের যে গাজরটা এখন সবসময় সারা বছর পাওয়া যায়, এই গাজরটা 17 শতাব্দীতে ডাচেরা এটাকে তৈরি করেছিল, উদ্ভাবন করেছিল। বাংলায় ডাচ বণিকদের হাত ধরে গাজর আসে 1600-1700 শতাব্দীতে। তাই যদি হয় তাহলে মনুস্মৃতি সম্ভবত খ্রিস্টীয় 2য় শতক, গরুর পুরাণ খ্রিস্টীয় 4র্থ, পদ্মপুরাণ 12 থেকে 17, বারবার চেঞ্জ হয়েছে। পদ্মপুরাণকে বারবার চেঞ্জ করে লেখা আছে, 12 থেকে 17-র মধ্যে কোনো সময় লেখা। তো এইটা যদি হয়ে থাকে তাহলে সেখানে গাজরের কথা থাকার কোনো কারণ নেই, থাকতে পারে না। কারণ গাজর এসছে ডাচ বণিকদের হাত ধরে বাংলায় 16-17 দশকে, শতকে। আবার যদি মেনে নিই যে না গাজর ছিল, তাহলেও কিন্তু 1000 বছরের পুরনো নয় সেটা। যেমন ধরুন, এই বেগুনি রঙের গাজর ছিল, হলুদ, সাদা, কালচে লাল গাজর ছিল, বিটের মতো রঙ। আচ্ছা, এই গাজর আফগানিস্তানের রেশম পথ দিয়ে আমাদের দেশে আসতো, আফগানিস্তান থেকে। এই গাজরও 1000 বছরের পুরনো, এই মনুস্মৃতি তার আগে লেখা। তাই যদি হয় তাহলে এই সমস্ত শাস্ত্রে ঋষিরা ধ্যানে বসে জেনে গিয়েছিলেন যে গাজর আসছে, গাজর আসছে, গাজর অপায়া, জানি না কী করে করেছেন। গাজর তো গ্রহণযোগ্য নয়, গাজর খাওয়াই যাবে না, মাংসের মতো অপবিত্র। মাংসই বা কেন অপবিত্র হবে আমি জানি না। ব্রহ্মা পরিষ্কার ভক্ষক এইভাবেই সৃষ্টিরা করেছেন, যদি শাস্ত্র মানি, যদি ব্রহ্মার কথা ধরি, তাহলেও এইভাবেই সৃষ্টিরা করেছেন। আচ্ছা, এরপরে একটা অতিরিক্ত
নিরীহ সবজি, যেটা হলো কি বিলিতি কুমড়ো। এটা সাগর পাড়ের উৎস থেকে এটাও এসছে। এটাও ভারতীয় খাদ্য নয়, এটা দক্ষিণ আমেরিকায় হতো, উৎপাদন হতো। কিন্তু এর রঙের কারণে, সাগর পাড়ের উৎস থেকে আসা, তাই রঙের কারণে সামাজিক সংস্কৃতি অনীহা ছিল এটা গ্রহণ করতে। পরে সেটাকে অপবিত্রতার রূপ দেওয়া হয়, পরে সেটাকে একদম ডাইরেক্ট বলে দেওয়া হয় যে এটা অপবিত্র, এটা খাওয়া যাবে না। কারণ কি দেখানো হয়? কারণ দেখানো হয় পঞ্চগব্য সার হয় দেওয়া হয়নি। পঞ্চগব্য যদি সার হিসেবে দেওয়া হতো গরুর ওই 5টা জিনিসে তৈরি, তাহলে এটা মানুষ গ্রহণ করত। গাজর, লাল কুমড়ো, পরবর্তীকালে দেখা গেল লাল কুমড়োকে মানুষ এমনভাবেই গ্রহণ করলো যে লুচি আর ছোকা, তা আবার নুনবিহীন ছোকা, কুমড়োর ছক্কা বলে যেটাকে। মহেন্দ্রনাথ দত্ত বলছেন যে সেই নুনবিহীন সেই ছক্কা রাঁধার যে অপূর্ব শৈল্পিক কারিগরি রাঁধুনির হাত এখন আর দেখা যায় না। তার মানে সেটা খেতে ভালো ছিল। লুচির সঙ্গে পরিবেশন করা হতো শ্রাদ্ধ বাড়িতে, বা অব্রাহ্মণের বিয়ে বাড়িতে দেওয়া হতো, যাতে ব্রাহ্মণরা সেটা নুনবিহীন তরকারি লুচি দিয়ে খেতে পারবেন, খেতেন। আচ্ছা, তো এই যে কুমড়ো, এই কুমড়োকেও সরিয়ে দেওয়া হলো, বলা হলো এই কুমড়ো অপবিত্র, খাওয়া যাবে না, কারণ শাস্ত্রানুমোদিত সার দিয়ে তৈরি করা হয়নি। কি যে হবে না, মানে ভাবা যায় না জিনিসগুলো শুনলে। আর কুমড়ো, কুমড়ো, সাদা কুমড়ো মহিষ বলির সাবস্টিটিউট হিসেবে বলি দেওয়া হয়। সাদা কুমড়ো, ছাঁচি কুমড়ো যেটাকে বলে, চাল কুমড়ো, সেটা মহিষ বলির সাবস্টিটিউট হিসেবে দেওয়া হয়। আর এই পর্তুগিজদের হাত ধরেও কুমড়োর বীজ বাংলায় এসেছিল গোয়া থেকে, এসে তারপরে সেটা পরবর্তীকালে মানুষ তো ভীষণভাবে গ্রহণ করে। আর লাল কুমড়ো, কুষ্মাণ্ডকে প্রথম থেকেই ভালো চোখে দেখা হয়নি, তারপর অবশ্য গ্রহণীয় হয়ে যায়। আর মেয়েদের কুমড়ো কাটা নিষিদ্ধ করে দেওয়া হলো, বলো তোমরা কুমড়ো কাটবে না, বিধবা হবে, সন্তান হবে না, নানা রকম প্রবলেম। সব কিছু তো মেয়েদের ওপরে, অপবিত্র, মেয়েরা কুমড়ো কাটবে না। কুমড়ো কে কাটবে? বাড়িতে যে বড় ভাসুর আছে, কুমড়ো কাটা বট ঠাকুর বলা হতো তাদের। কোনো কাজ টাজ করে না, ভাইয়েরা কাজ করে বা পৈতৃক সম্পত্তি আছে, সে তাকে ডাকলে সে এসে ওই কুমড়োটা দু আধখানা করে দিয়ে চলে যান, কুমড়ো কাটা বট ঠাকুর। তো এরা, এই হলো কুমড়ো বলি হতো আর কুমড়ো ছোকা করা হতো, তো বললাম। এরপরে আমাদের এখানে বাইরে থেকে তো অনেক ফসল এসছে। বাইরে থেকে এসেছে লঙ্কা, লঙ্কা ঝালটুকু আমাদের দেশে ছিল না। বাইরে থেকে এসেছে টমেটো, তাকে বলা হতো বিলিতি বেগুন। আর বাইরে থেকে এসেছে কড়াইশুঁটি। এদের কথা পরবর্তী এপিসোডে অবশ্যই বলব। নমস্কার।